খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবর শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 21শে জুলাইয়ের মঞ্চে থাকব, কাদের মঞ্চে? বড় কথা বলে দিলেন বাবুল সুপ্রিয়। বিশ্ব চ্যাম্পিয়নরা কত টাকা পাবেন? ইংল্যান্ডের পকেটে ঢুকছে 249 কোটি, ফ্রান্স দেশে ফিরছে 232 কোটি নিয়ে। সাত সকালেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আচমকা পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর। দালালদের কোনো জায়গা নেই, কড়া বার্তা। যারা নিজেদের জীবন হারিয়েছে তারা দেশের ভবিষ্যৎ ছিল। পেপার লিক আন্দোলন নিয়ে মুখ খুললেন মনু ভাকের। রেড অ্যালার্ট উত্তরবঙ্গে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুপুরের পর ভারী বৃষ্টির সতর্কতা। অভিষেকের আমতলা পার্টি অফিস ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের। আপাতত আর ভাঙা যাবে না অভিষেকের আমতলার দফতর, বলল হাইকোর্ট। তবে এ যাবৎ যা হয়েছে তাতে হস্তক্ষেপ নয়। শ্রাবণের প্রথম সোমবারেই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা। গ্যাসের অপচয় কমাতে পারে নতুন এলপিজি প্রযুক্তি, কম খরচে মিলবে বেশি জ্বালানি। অবৈধ বাসীদের বা রাজ্য ছাড়া করতে নয়া বিভাগ কলকাতা পুলিশের, কিভাবে কাজ করবে এসটিএফডি। যুবশক্তির 3000 টাকা পেতে জমা দিতেই হবে প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট, কোথায় পাবেন? জেলায় জেলায় বিগ স্ক্রিন সিনেমা হলে টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল, কোথায় টিকিটের দাম কেমন? কারো ফোন সুইচ অফ, কারো মুখে কোলপ, থাকতেন মমতা অভিষেকের ডাইনে বায়ে। এবার 21-এর মঞ্চে থাকবেন টুরাঙ্কুর লাভলি, দেবাংশু, শ্রেয়ারা। অফিসে বুলডোজার চালানো যাবে না, আমতলার বিল্ডিং নিয়ে হাইকোর্টের বড় রায়, স্বস্তি অভিষেকের। বাংলায় আমুল কারখানার ভার্চুয়াল শিলান্যাস অমিত শাহের। সাকরাইলে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র। বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক, সরকারকে কোণঠাসা করতে তৈরি বিরোধীরা। কলকাতায় দেশের প্রথম শব্দ সংগ্রহশালা উদ্বোধন অমিত শাহের। বাংলা ভাষার মর্যাদা ও প্রসার নিয়ে শুভেন্দুকে চিঠি। যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, 24 সালে জয় হয়েছে, কি বললেন অভিষেক? ওর সহ্য শক্তির পরীক্ষা নেবেন না, মুখ খুললেন অন্না হাজারের। সোনাম ওয়াংচুকের সঙ্গে সরকারকে আলোচনায় বসার পরামর্শ। কোন খেলা খেলছেন স্ট্যালিন? ডিলিমিটেশন বিল ঘিরে জল্পনা তুঙ্গে, চাপ বাড়ছে বিজেপির। কলকাতায় স্টেডিয়ামের আমেজ, নন্দনের বড় পর্দায় ফুটবল প্রেমীদের সাথে গলা ফাটাতে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এলপিজি সিলিন্ডারের দাম কি বাড়বে? 1 লক্ষ কোটি টাকার ভর্তুকির বোঝা নিয়ে উদ্বেগ। যারা বঞ্চিত আছেন তারা সকলেই অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের বড় সুখবর দিলেন খাদ্যমন্ত্রী। দুর্নীতিগ্রস্ত টিএমসি নেত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, গ্রামবাসীরা মিলে যা করল। কোটি কোটি টাকা নিয়ে বেপাত্তা তৃণমূল নেতা, হিঙ্গলগঞ্জে ধুন্ধুমার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখন অস্তিত্বের সংকটে। তৈরি হয়ে গিয়েছে রীতিমতো শিবির। তারা এবার আলাদা করে 21শে জুলাই করছে। অন্যদিকে তৃণমূল সাংসদদের অধিকাংশই এখন এনসিপিআই শিবিরে। এরকম এক পরিস্থিতিতে গুটিকয় যেসব তৃণমূল নেতা এখনও রয়ে গিয়েছে তাদের মধ্যে অন্যতম বাবুল সুপ্রিয়। তিনি কি করছেন? বিজেপিতে ফিরবেন নাকি রীতিমতো শিবিরে? বড় ইঙ্গিত দিয়ে দিলেন জি 24 ঘন্টায়। দল ছাড়ার গুজব নিয়ে বাবুল বলেন, সারাদিনে অনেক কথা শুনি, অনেক গুজব শুনি, এর কোনো জবাব দেওয়ার তাগিদ অনুভব করি না। রাজনীতিতে আমি বেশ বীতশ্রদ্ধই বলতে পারো। যখন রাজনীতিতে এসেছিলাম তখন একটা চ্যালেঞ্জ ছিল, সেটা নিয়েছিলাম। সুনীল দত্ত বান্দ্রাতে বহু কাজ করেছিলেন। যখনই উনি বের হতেন তখন অভিনেতা ছাড়াও যেসব কাজ করছিলেন তার জন্য প্রচুর সম্মান পেতেন। সে সময় আমরা মনে হয়েছিল এরকম কোনো ভালো কাজ যদি করতে পারি তাহলে রাজনীতি কেন নয়। সেটাই ছিল আমার ইন্সপিরেশন। আসানসোলে যখনই যাব তখন সম্মান পাব। আসানসোল বা বাংলার জন্য যা করেছি তার জন্য আমরা একটা মানসিক তৃপ্তি রয়েছে। এখন কি হবে? এখন কি কালীঘাটের দিকে নাকি রীতিমতো শিবিরে? বাবুল সুপ্রিয় বলেন, 2011 সালে আমার রাগের জায়গা থেকে একেবারে উল্টো দিকেই গিয়েছিলাম, কালীঘাটের দিকে এসেছিলাম। ফের উল্টো দিকে যাব কেন?
সে সময় দিদি আমাকে অনেক কিছুই দিয়েছিলেন, বলেছিলেন ছেলেটা ভালো কাজ করে, তুমি এখানে এসো, কাজ করো। সে সময় দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রক আমাকে দিয়েছিলেন, তার মধ্যে একটি আইটি, আমাকে গান গাইবার স্বাধীনতা দিয়েছিলেন। কেন আমি ফের উল্টো দিকে যাব? এর জন্য আমার কোনো তাগিদ নেই। এই প্রশ্নটা উঠছে কেন? বিজেপি ছেড়ে এসেছিলাম, ওরা কি এখন মালা নিয়ে বসে আছে আমার জন্য? বলছে এসো বাবুল, মালা পরো। ওরাও মালা নিয়ে বসে নেই, আর আমিও কোথায় মালা দিতে তৈরি নই। সত্যি কথা বলতে কি, রাজনীতির সবটা দেখে শুনে আমি এ নিয়ে বীতশ্রদ্ধ, কিন্তু সাংসদ হিসাবে আমার যে কাজ তা আমি মন দিয়েই করব। রাজনীতিতে এতটা অনীহা, কিন্তু আদতে যে রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় বলেন, বলিউডে রাজনীতিটা ভালো করে করতে পারেনি। আমার ডুয়েট গ্রামে অলকাজি ফিল্মফেয়ার পেয়েছেন, আমিও পাইনি। ডুয়েট গান ফেরারি মন শ্রেয়া ঘোষাল ন্যাশনাল অ্যাওয়ার্ডস পেয়েছেন, আমি পাইনি। বলিউডেই পলিটিক্স করতে পারেনি, কোনোদিন খুব বেশি ঢোকার চেষ্টা করিনি, এখন তো আরও করব না। ডেরেককে বলে দিয়েছি, দিদিকেও বলে দিয়েছি, আমাকে রাজনৈতিক মঞ্চে আমাকে খুব একটা দেখতে পাবে না, তবে 21শে জুলাইয়ে থাকবো। আমি বলেছিলাম এই বছর আমি লড়ব না, টিকিট চাই না, সেসব হঠাৎই উনি আমাকে রাজ্যসভায় পাঠানোর জন্য ঘোষণা করলেন। এখন যদি রাজ্যসভা থেকে রিজাইন করি, তাহলে তো সিটটা বিজেপির হাতে তুলে দেওয়া হবে। সাংসদ তহবিলের যে টাকা পাবো তা ঠিকঠাক খরচ করার চেষ্টা করব। সম্প্রতি এক অনুষ্ঠানে শ্রমিকদাকে পাশে ডেকে কথা বলেছিলাম, এজন্যই হয়তো নানা গুজব রটছে। দলমূল বিধায়কদের শিবির ত্যাগ নিয়ে বাবুল বলেন, সবার আলোকপ্রাপ্তি 4 তারিখ বিকেলে কেন হলো? এটা আমার একটা প্রশ্ন, তবে যে কেউ নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারো। আমার কিছু বন্ধু রয়েছে যারা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে বাবুলের তো বিজেপিতে যাওয়ার রাস্তা নেই, তাই তৃণমূলে রয়েছে। কারা ছড়াচ্ছে তা আমি সবাই জানি। আবার বিজেপিতে যাব না এই কথাটা বলার রাইট আমার নেই, ওরাও আমার জন্য মালা নিয়ে বসে নেই, আবার আমিও কাউকে মালা পরানোর জন্য তৈরি নই। দুই জায়গাতেই মালা কেন কেনা হয়নি। তৃণমূল ভেঙে গিয়েছে, এক পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারা আলাদা করে 21শে জুলাই করছে, আবার কালীঘাটের তরফেও আলাদা 21শে জুলাই হচ্ছে। আপনার কাছে একটা মঞ্চটা, কোন মঞ্চটা গ্রহণযোগ্য? বাবুল সুপ্রিয় বলেন, আমরা কাছে যে মঞ্চের দিদি আছেন সেটাই গ্রহণযোগ্য। বারবার বলেছি, যারা চুরি করেছে তারা জেলে যাক। দেখার বিষয় হলো যারা যারা দল বদল করলো তাদের কিভাবে শুভেন্দু অধিকারী হ্যান্ডেল করেন। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে 2026 বিশ্বকাপের ফাইনাল। ভারতীয় সময়ে 20 জুলাই ভোরের আলো ফোটার সঙ্গেই আর্জেন্টিনা বনাম স্পেনের খেতাবি লড়াইয়ে 23তম কাপ যুদ্ধের অবসান হবে। আর্জেন্টিনাকে হারিয়ে 16 বছর পর বিশ্বসেরা হওয়ার সামনে দাঁড়িয়ে লামিন ইয়ামালের স্পেন, ওদিকে স্পেনকে হারিয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতার দোরগোড়ায় মেসির আর্জেন্টিনা। কে হবে বিশ্বজয়ী তার উত্তর পেতে এখনও বেশ কিছুটা দেরি আছে। তার আগে জেনে নিন বিশ্বকাপ জিতলে কোন দেশ কত টাকা পাবে। বিশ্বকাপ জিতলে জয়ী দল কত টাকা পাবে? বিশ্বকাপ জয়ী দল ফিকার পথে $50 মিলিয়ন পাবে, ভারতীয় মুদ্রায় যা প্রায় 430 কোটি। অংশগ্রহণকারী সব দেশকে দেওয়া নিশ্চিত বেস কোয়ালিফিকেশন ফি এবং বাধ্যতামূলক প্রিপারেশন ফান্ডিংয়ের $25 লাখ টাকা যুক্ত করলে ফিফা থেকে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ $6.25 কোটি ছাড়িয়ে যাবে, ভারতীয় মুদ্রায় প্রায় 537.5 কোটি টাকা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। তারপর ফুটবলার ও সাপোর্ট স্টাফদের টাকা ভাগ বাটোয়ারার দায়িত্ব আর্জেন্টিনার অ্যাসোসিয়েশন বা স্পেনের ফেডারেশনের। মেসিরা জিতলে তাদের অ্যাসোসিয়েশন কত টাকা বোনাস দেবে তা জনসমক্ষে প্রকাশ করেনি, তবে স্পেন জানিয়েছে শর্তানুযায়ী ফুটবলাররা নির্ধারিত পুরস্কারের অর্থের 45% পাওয়ার অধিকারী। ইয়ামালরা বিশ্বকাপ জিতলে তাদের ফেডারেশন স্পেনের সকলকে কর কাটার আগে প্রায় $9,40,000 মার্কিন বোনাস হিসেবে প্রদান করবে, ভারতীয় মুদ্রায় প্রায় $8,40,000 টাকা দেবে। বিশ্বকাপে কার বরাদ্দ কত টাকা? চ্যাম্পিয়ন $50 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 430 কোটি টাকা। রানার্স আপ $33 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 283.8 কোটি টাকা। তৃতীয় স্থান $29 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 249.4 কোটি টাকা থাকছে ইংল্যান্ডের।
চতুর্থ স্থান 27 মিলিয়ন ডলার থাকছে ভারতীয় মুদ্রায় প্রায় 232.2 কোটি টাকা থাকছে ফ্রান্সের। 5 থেকে 8 নম্বর স্থান 19 মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় 163.4 কোটি টাকা। 9 থেকে 16 নম্বর স্থান 15 মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় 129 কোটি টাকা। 17 থেকে 32 নম্বর স্থান 11 মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় 94.6 কোটি টাকা। 33 থেকে 48 নম্বর স্থান 9 মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় 77.4 কোটি টাকা। বেস কোয়ালিফিকেশন ফি এবং প্রিপারেশন ফান্ডিংয়ের টাকা আলাদাভাবে জুড়বে। রেকর্ড বৃদ্ধি এবার 2025 সালের ডিসেম্বরেই ফিফা 26-এর কাপ যুদ্ধের জন্য রেকর্ড 727 মিলিয়ন ইউএস ডলারের আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছিল। এবার ফুটবল বিশ্বকাপের জন্য ফিফার মোট বাজেট 3,756 মিলিয়ন ইউএস ডলার। কাতার বিশ্বকাপের তুলনায় এবার পুরস্কার মূল্য বিস্ময়করভাবে 50% বেড়েছে। এবারের পুরস্কার মূল্যের মোট বাজেট 655 মিলিয়ন ডলার। আচমকায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায় হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি পরিকাঠামো এবং রোগী পরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের সময় হাসপাতালের একাধিক বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে হাসপাতাল চত্বরে দালাল চক্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেন তিনি। হাসপাতালে পরিদর্শনের সময় রোগীদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং নোট করে নেন। দ্রুত পরিস্থিতির পরিবর্তন ঘটবে বলেও রোগীর পরিজনদের আশ্বাস দেন তিনি। পাশাপাশি রোগী ও তাদের পরিবারের সদস্যদের উত্থাপিত সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, হাসপাতালে কোনো দালাল চক্রকে সক্রিয় হতে দেওয়া হবে না। রোগী বা তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে কেউ টাকা চাইলে বা দালালের মাধ্যমে পরিষেবা দেওয়ার চেষ্টা হলে সরাসরি হাসপাতালের মেডিকেল সুপার বা মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি। তার কথায় কোনো দালালকে টাকা দেবেন না। কোনো সমস্যা হলে মেডিকেল সুপার বা কলেজের অধ্যক্ষের কাছে যান। হাসপাতালের প্রতিটি রোগীর জন্য প্রয়োজন না থাকলেও আলাদা করে আয়া নিয়োগের প্রবণতা নিয়েও সতর্ক করেন মন্ত্রী। প্রয়োজন অনুযায়ী তবেই আয়া রাখার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পরিদর্শনের সময় আরজিকর হাসপাতালের পুরনো জরুরি বিভাগ, ট্রমা বিল্ডিং, মহিলা ওয়ার্ড এবং পড়ুয়াদের হোস্টেল সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন সারদত্ত মুখোপাধ্যায়। হাসপাতালের একাধিক জায়গায় অপরিচ্ছন্নতা এবং অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। রোগী পরিষেবা ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে কোথাও কোনো গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, তাদের সবসময় সতর্ক থাকতে হবে, কারণ ভবিষ্যতেও মন্ত্রীদের তরফে এ ধরনের আচমকা পরিদর্শন করা হবে। আচমকা পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের পরিকাঠামো, রোগী পরিষেবার মান এবং প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরজমিনে খতিয়ে দেখা হবে বলেও তিনি ইঙ্গিত করেন। উল্লেখ্য, এর আগেও গত 9 জুলাই বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানেও জরুরি বিভাগ এবং রোগীদের একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। মেডিকেল কলেজের আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন সারদত্ত মুখোপাধ্যায়। এবার আরজিকর হাসপাতালেও আচমকা পরিদর্শনের পর স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন তিনি। নিট সহ বিভিন্ন পরীক্ষার পেপার লিক হওয়া নিয়ে দিল্লির যন্তরে বিগত বহুদিন ধরে আন্দোলন চলছে। এবার সেই আন্দোলনের পাশে দাঁড়ালেন ভারতের হয়ে একমাত্র অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে একাধিক পদকজয়ী মনু ভাকের। তারকা শুটারের মতে কোনো রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে দেশের ভবিষ্যতের বিষয়টা ভেবে বর্তমান পরিস্থিতিতে দায়ভার নিয়ে সমাধানসূত্র বের করার প্রয়োজন। তিনি কারোর নাম না করে নিজের সোশ্যাল মিডিয়ায় ছাত্রদের সমর্থনে দাঁড়িয়ে লেখেন, বর্তমানে এটা দেশের ভবিষ্যতের জীবন, আমাদের জীবনের বিষয়। আমি একজন ছাত্র এবং আমরা সকলেই কোনো না কোনো দিক থেকে ছাত্রই। দেশের সকল শিশুর শিক্ষা, সুরক্ষা এবং স্বচ্ছ জীবন পাওয়ার অধিকার রয়েছে। এটা কোনো বিশেষ অধিকার নয়, বরং এটা সকলের মৌলিক অধিকার। যে সকল ছাত্রছাত্রীরা নিজেদের জীবন হারিয়েছে তারা দেশের ভবিষ্যৎ ছিল। তাদের স্বপ্ন, তাদের সম্ভাবনা এবং তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা উচিত ছিল। এরপরেই 24 বছর বয়সী অ্যাথলিট রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সমস্যা সমাধানের কথা বলেন। ভারতের প্রতিনিধিত্ব করা অ্যাথলিট হিসাবে বর্তমান পরিস্থিতিতে নিজের উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, এটা কোনো রাজনৈতিক দলকে প্রমোট করা বা কারোর বিরোধিতা করার বিষয় নয়। এটা শিক্ষা, পরিবেশ, সুরক্ষা এবং দায়ভার নেওয়া, যেগুলি উচিত সেই বিষয়গুলি নিয়ে কথা বলার
আমরা যাই মানি না কেন, এই বিষয়গুলি আমাদের সকলের জীবনকে প্রভাবিত করে। আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাকে অত্যন্ত গর্বের বলে মনে করি। সেই কারণেই ছাত্রদের এমন অবস্থা থেকে আমরা হৃদয় ভাঙছে। আমাদের ওদের প্রতি আরও ভালো কিছু দায়ভার রয়েছে। প্রতিটা বাচ্চা যেন ডয়ডরহীনভাবে শিক্ষা পায়, বেড়ে ওঠে, স্বপ্ন দেখতে পারে, সেটা আমাদের সুনিশ্চিত করা দরকার। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই এই যন্তর মন্তরে অনশন করা বিশিষ্ট সমাজ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে দিল্লি পুলিশ আন্দোলন স্থল থেকে সফদরজঙ্গ হাসপাতালে সরিয়ে নিয়ে যায়। আজকের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষের জোড়া প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। একই সঙ্গে কলকাতার আবহাওয়া এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বেরোনোর আগে আজকের আবহাওয়ার খবর জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ 19 জুলাই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকবে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি শুরু হয়েছে। তবে দুপুর গড়াতেই বৃষ্টির দাপট অনেকটাই বাড়তে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। শহরের একাধিক এলাকায় জল জমার পাশাপাশি যান চলাচলেও প্রভাব পড়তে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির দাপট বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। এসব জেলায় কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। উত্তর 24 পরগনা ও হুগলিতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়দের ঝোড়ো হাওয়ার কারণে গাছের ডাল ভেঙে পড়া বা বিদ্যুৎ পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি অনেক বেশি উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 12 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একটানা প্রবল বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদ নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া পাহাড়ি বা নদী সংলগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জেলাভিত্তিক সংক্ষিপ্ত পূর্বাভাস: কলকাতা দুপুরের পর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা ও হুগলি বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান বজ্রপাতের আশঙ্কা সহ বৃষ্টি। দার্জিলিং ও কালিম্পং অতি ভারী বৃষ্টি, পাহাড় ধসের সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জল জমা ও প্লাবনের ঝুঁকি। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, আগামীকাল অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির বিস্তার আরও বাড়তে পারে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তী স্বস্তি মিলল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী পার্টি অফিস সংক্রান্ত মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। ফলে আপাতত 5 তলা এই ভবন ভাঙার কাজ বন্ধ থাকবে। আদালত জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনটির বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এখন যে অবস্থায় রয়েছে সেটি বহাল রাখতে হবে। রাজ্যের তরফে আদালতে জানানো হয়, দক্ষিণ 24 পরগনার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার গোটা বিষয়টি খতিয়ে দেখে নির্মাণের জন্য কোনো বৈধ অনুমতি পাননি। এরপর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973-এর 160-এ 6 ধারা অনুযায়ী পদক্ষেপ শুরু করা হয়। রাজ্যের দাবি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার হিয়ারিং অফিসারের সিদ্ধান্তের ভিত্তিতে 17 জুলাই বেআইনি নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু করেন। এ বিষয়ে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বিডিওকে ডেকে বেআইনি নির্মাণ ভাঙার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে শুনানিতে আরও জানানো হয় যে পার্টি অফিস থেকে 16টি ট্রাঙ্কে করে বিভিন্ন নথি সরিয়ে নেওয়া হয়েছে। সেই নথিগুলি ফেরত আনতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়। তবে এই আবেদনে কোনো হস্তক্ষেপ করেননি বিচারপতি রাজা বসু চৌধুরী। ফলে আপাতত পার্টি অফিস ভাঙার কাজ স্থগিত থাকলেও নথি ফেরানোর বিষয়ে আদালত কোনো নির্দেশ দেয়নি।